মেটিয়া বুরুজ। আজ যেখানে কোলাহল, আলো আর মানুষের ভিড়, একসময় সেই জায়গাটাই ছিল এক নীরব অভিশাপের আঁতুড় ঘর। আজ এখানে দোকান বসে, বাস চলে আর রাস্তায় বাজে গাড়ির হর্ন, কিন্তু এক সময় এই মাটির নিচে জমেছিল শত বছর পুরনো শাপগ্রস্ত ইতিহাস। এখানে দিনের আলো যেমন ম্লান, রাতের আঁধার ছিল আরও গভীর, আরও অজানা। এই প্রান্তরের সময় যেন স্থির হয়ে গিয়েছিল, ইতিহাস নিজের শরীর চাপা দিয়েছিল ধুলোয়। কিন্তু সেই ধুলোর নিচেই লুকিয়েছিল এক রাজত্ব, না কোনো মানচিত্রে আঁকা নয়, বরং এক অভিমানী হৃদয়ের শূন্যতায় গড়ে ওঠা এক আত্মিক সাম্রাজ্য। এই মাটিতে পা দিয়েছিলেন অউধের শেষ নবাব ওয়াজিদ আলী শাহ, যিনি লখনৌ থেকে ব্রিটিশদের হাতে বিতাড়িত হয়ে 1856 সালে কলকাতার এই প্রান্তে এসে থিতু হন। কিন্তু তিনি একা আসেননি, তার সঙ্গে ছিল এক নির্বাক অভিমান, এক ভাঙা রাজসিংহাসনের দীর্ঘ ছায়া আর কিছু অসমাপ্ত সুর। তিনি নিয়ে এসেছিলেন দুঃখ, সেই দুঃখে বাঁধা ছিল এক প্রেয়সীর অপেক্ষা, এক বেদনারত শিল্প আর এক অলিখিত অভিশাপ। তার প্রাসাদে প্রতি রাতে বাজত সেতার, কিন্তু সেই সুরে ছিল কান্না, ছিল অতৃপ্ত আত্মার হাহাকার। নবাব তার প্রাসাদের গোপন কক্ষে তৈরি করেছিলেন এক ভয়ঙ্কর মৃত আত্মার দরবার। পূর্ণিমার রাতে সেই দরবারে ফিরে আসত তার মৃত প্রেমিকা রহিমা, পুরনো দরবারি গায়ক গায়িকা, নর্তকী আর রাজ দরবারের কিছু হিজড়ে আত্মারা। নীরব বাতাসে ভেসে বেড়াত তাদের ছায়া। নবাব ধীরে ধীরে তার সুরেলা যন্ত্রটা হাতে তুলে নিতেন, আর আঙুলের ছোঁয়ায় বেজে উঠত এক করুণ সুর। সারা দরবার নিস্তব্ধ হয়ে যেত, শুধু সেই বিষণ্ণ সুর আর বাতাসে ভেসে বেড়ানো মৃত আত্মাদের কান্না। নবাবের চোখে জমে উঠত অশ্রু, যেন প্রতিটা সুরে তিনি ফিরে পেতেন হারানো ভালোবাসার স্পর্শ। আত্মারা কেঁদে উঠত সেই সুরে, আর দরবারের দেওয়ালে প্রতিধ্বনি তুলত বিষাদের রাগ। জীবনের ওপার থেকে মৃত্যুর বহীন অন্ধকারেও নবাব খুঁজে নিতেন এক অদ্ভুত আনন্দ, যেখানে ভালোবাসা, যন্ত্রণা আর স্মৃতি এক অপার্থিব সুর হয়ে বাজত তার হৃদয়ে। শোনা যায়, এক গোপন রাতে নবাব এক বাউল সাধুর থেকে শিখেছিলেন এক ভয়ঙ্কর বেদবিদ্যা। এই বিদ্যার মাধ্যমে তিনি মৃত আত্মাদের অস্থায়ীভাবে দেহ ধারণ করিয়ে দরবারে গান আর নৃত্যের আয়োজন করতেন, যেন মৃত্যুর ওপার থেকেও জীবনকে টেনে আনতেন নিজের প্রাসাদে। কিন্তু একবার ভুল মন্ত্রোচ্চারণের ফলে সেই দরবারে হাজির হয় শিখা বেগম নামে এক আত্মা। জীবিতকালে তিনি ছিলেন নবাবের প্রেমিকা, কিন্তু ভালোবাসার অবসানে নবাবই তাকে নিষ্ঠুরভাবে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন। সেদিন শেখা বেগম ফিরেছিলেন প্রেতাত্মা হয়ে, প্রেমিকা হয়ে নয়, প্রতিশোধ নিতে। সেই রাতেই শুরু হয় এক অভিশাপের পর্ব, যার কোনো পূর্বাভাস ছিল না। হঠাৎ করেই মৃত আত্মারা একে একে গান ধরতে শুরু করে, কিন্তু সেই গান ছিল দ্বৈত কণ্ঠে, একসাথে দুটো সুর, যেন একটা জীবনের আর একটা মৃত্যুর। রহিমা তখন নাচছিল, চোখে ছিল মোহময় ছায়া, কিন্তু হঠাৎ তার চোখ বেয়ে গড়িয়ে পড়ে রক্ত। পুরো দরবার থমকে যায়, আর ঠিক সেই মুহূর্তে দেওয়ালের ওপর আগুনের মতো ছায়া ছড়িয়ে পড়ে। আগুনের মধ্যে ভেসে ওঠে এক নারী মুখ, যার গলা কেঁপে ওঠে হাহাকারে, "আমাকে পুড়িয়ে মেরেছ ওয়াজিদ, এবার আমি তোমার আত্মাও পড়াবো।" সুর, নৃত্য, স্মৃতি সব ছিঁড়ে গিয়ে সেই রাত হয়ে ওঠে এক অভিশপ্ত মৃত্যুপর্বের সূচনা। ভয়ে কাঁপতে কাঁপতে নবাব চেষ্টা করেন সেই আত্মাকে রূপোর দরজার পেছনে শিকলবন্দি করতে,
কিন্তু শেখা বেগমের আত্মা থেমে থাকেনি। সে চোখে আগুন নিয়ে ছুড়ে দেয় অভিশাপ, যেমন তুমি মৃত ভালোবাসার সাথে ছলনা করছো, তেমনি এই প্রাসাদ থেকে কেউ কোনোদিন জীবিত হয়ে ফিরবে না। সবাই আসবে শুধু মরতে। সারা দরবার কেঁপে ওঠে সেই কণ্ঠে। বাতাস ভারী হয়ে ওঠে মৃত্যু ও প্রতিশোধের গন্ধে। নবাব ছুটে যান নিজের গানের ঘরে, নিজেকে রক্ষা করতে চান শেষবারের মতো। কিন্তু সেই রাতেই রহিমার গাওয়া শেষ গানটা ঠোঁটে নিয়ে রক্তে ভেজা গলায় নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তার। কানে তখনও প্রতিধ্বনিত হচ্ছিল একটাই শব্দ, শেখা ফিরেছে। প্রাসাদের ইতিহাস সেদিন থেকে বদলে যায় একটি গান, একটি অভিশাপ আর এক ভয়ানক মৃত্যু দিয়ে। এরপর বহু বছর ধরে মিটিয়া বুরুজের আকাশে ছড়িয়েছিল এক অদ্ভুত আতঙ্কের ছায়া। রাত ঠিক ৩টের পর প্রাসাদের ভেতর থেকে শোনা যেত সেতারের সুর। সেটা কোনো জীবিত মানুষের বাজানো নয়, বরং যেন মৃত কারোর হাতেই বেজে উঠত সেই করুণ সুর। পাড়া প্রতিবেশী কুকুররা হঠাৎ করেই উন্মাদ হয়ে চিৎকার করতে শুরু করত, বিশেষ করে প্রাসাদের পশ্চিম কোণের দিকে তাকিয়ে। অনেকেই বলতেন পুরনো বাগানে মাঝে মাঝেই এক নর্তকীকে রক্তমাখা কাপড় পরে নাচতে দেখা যেত, যেন প্রতিশোধের আগুনে পুড়ে যাচ্ছে সে নাচ। ১৯৯২ সালের ডিসেম্বরের রাতে ৪ জন সাহসী গবেষক পা রাখেন মিটিয়া বুরুজের সেই অভিশপ্ত রাজপ্রাসাদে। তাদের লক্ষ্য ছিল বহুদিন বন্ধ থাকা রূপোর দরজার রহস্য উদ্ঘাটন করা, যেটি নিয়ে বছরের পর বছর ধরে কেবলই কানাঘুষো আর আতঙ্ক ছড়িয়ে রয়েছে। রাত ঠিক ২:৩০টায় তারা প্রাসাদের ভেতরে প্রবেশ করে। মোমবাতির আলোয় এগিয়ে চলে ধুলো জমা হল ঘরের দিকে। সবার হৃদয় যেন এক অজানা ভয়ে আর উত্তেজনায় কাঁপছিল, অথচ কারোর পা থেমে থাকেনি। তারা যখন রূপোর দরজার সামনে পৌঁছায়, এক অদ্ভুত শীতল হাওয়া ঘিরে ফেলে পুরো ঘরটিকে। দরজায় হাত রাখতেই হঠাৎ এক বিস্ফোরণের মতো শব্দ হয়। দেয়াল কাঁপে, ছাদ থেকে খসে পড়ে ধুলা আর চুন। মুহূর্তের মধ্যেই একজন ছিটকে পড়েন মাটিতে। তার মুখ থুবড়ে পড়ে থাকা দেহটা নিস্তব্ধ ঘরে নিথর হয়ে পড়ে থাকে। কিন্তু অবাক করা বিষয় ছিল, তার শরীরে একটিও বাহ্যিক ক্ষত ছিল না। কেবল তার কানের পাশে লেখা ছিল লাল কালি দিয়ে ভয়ানক একটি বাক্য, এবার তোরা মর। বাকি ৩ জন তখন আতঙ্কে পালিয়ে যায় প্রাসাদ ছেড়ে। কাঁপতে কাঁপতে তারা বলেছিল ঘরের ভেতর কেউ ছিল, একটা ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছিল আগুনের মাঝখান দিয়ে। সেই রাতের পর থেকে মেটিয়া বুরুজের প্রাসাদ ঘিরে আবারও ঘনিয়ে আসে মৃত্যু আর ভয়। এরপর পুরো দরবার ঘর চিরতরে সিল করে দেওয়া হয়। আজও সেখানে কেউ যেতে সাহস করে না। আর তারপর থেকে আর কেউ কখনো সাহস করে সেখানে পা রাখেনি, কারণ সবাই জেনে গিয়েছে ওটা কেবল এক পুরনো দরজা নয়, ওটা এক জীবন্ত অভিশাপ। নবাব জানতেন তিনি কেবল রাজ্য হারাননি, তার সঙ্গে এক নারীর আত্মাও বন্দী হয়ে এসেছে মেটিয়া বুরুজে। সেই আত্মা যাকে তিনি ভালোবেসেও হারিয়েছিলেন, আর যার অভিশাপ ছিল তার বংশের, তার গানের, এমনকি তার মৃত্যুরও ওপরে। মেটিয়া বুরুজ তখন থেকে শুধু এক জায়গা নয়, এক জীবন্ত শ্মশান, যেখানে ইতিহাস, প্রেম আর প্রতিশোধ হাত ধরাধরি করে হেঁটে বেড়ায়। নবাবের মৃত্যু হলেও তার রেখে যাওয়া অভিশাপ আজও বাতাসে ভেসে বেড়ায়, নীরব কিন্তু ছায়ার মতো বাস্তব। মেটিয়া বুরুজ এখনও নবাবের তৈরি করা এক রাজত্ব, যেখানে রাজা নেই, কিন্তু রাজ্যের অভিশাপ আজও জেগে আছে। মেটিয়া বুরুজের প্রতিটি গলি, প্রতিটি ইট যেন চাপা সরে ফিসফিস করে। সব কিছু বদলাতে পারে, কিন্তু অভিশাপ সে কখনো মুছে যায় না।